আমি একটা বইয়ের নাম মনে করার চেষ্টা করছি। সেখানে ৩ বোন একটা ছেলেকে বিয়ে করে। দস্তাকন্যা হাসি মুখে বলল, বইটার নাম ইছামতি। তোমার কি ৩ বোনের নাম মনে আছে? ওদের নাম তিলু, বিলু, নীলু। গল্পকথন বাইনুরের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা একটি বিখ্যাত বই, আমি এবং কয়েকটি প্রজাপতি। চলুন উপন্যাসে শুরু করি। লাইব্রেরি ঘরে ঢুকে আমাকে ধাক্কার মতো খেতে হলো। ইজি চেয়ারে রাখা বইটা নেই, বইটা শেলফে সাজিয়ে রাখা। কাজটা কে করেছে? দোতলায় কেউ আসে না, এই নিয়ম অনেক দিনের। কাজের মানুষেরা কেউ এই নিয়ম ভাঙবে না। তাহলে ইজি চেয়ার থেকে বইটা নিয়ে শেলফে কে রাখলো? কাশাকন্যা? নাকি এই কাজটা আমি নিজেই করেছি, তারপর ভুলে গেছি? এই স্মৃতি মস্তিষ্কে নেই। মস্তিষ্ক কিছু কিছু স্মৃতি মুছে ফেলেছে। সে এই কাজ যখন করা শুরু করবে তখন থেমে থাকবে না। স্মৃতি মুছবে, স্মৃতি এলোমেলো করে সাজাবে। আমি ইজি চেয়ারে বসলাম। এবার আমার হাতে বই নেই, চুপচাপ বসে থাকার জন্যই বসে থাকা। আমার শীত শীত লাগছে। শীত লাগার কী কথা, নাকি শারীরিক অনুভূতির ব্যাপারেও সমস্যা দেখা দিয়েছে? তুমি এখানে কি করছো? কাশাকন্যার গলা। সে ঠিক আগের মতো পেছনে এসে দাঁড়িয়েছে। আমি মাথা ঘুরিয়ে তাকালাম না। যেভাবে বসেছিলাম সেভাবেই বসে রইলাম, আমার দৃষ্টি শেলফে রাখা বইটার দিকে। কাশাকন্যা আবারও বলল, তুমি কি করছো? বই পড়ছি। কই, তোমার হাতে তো বই নেই, বই পড়ছো কীভাবে? ও আচ্ছা, তাই তো, বই পড়বো বলে ভাবছি। তুমি কি নীল রঙের ওই বইটা এনে দেবে? শেলফ থেকে একটু বের হয়ে এসেছে। কাশাকন্যা ইজি চেয়ারের পেছন থেকে সামনে চলে এলো। আমি দেখলাম কাশাকন্যা না, যে আমার সামনে এসেছে সে রূপা, আমাদের দস্তা। সে বই এনে আমার হাতে দিতে দিতে বলল, ঘুম ভাঙার পর খুব ভয় পেয়েছি। কেন বলো তো? তুমি পাশে নেই, আমি ভয় পাবো না? তোমাদের এই বিশাল বাড়ি, সারাক্ষণই এদিক ওদিক ভৌতিক শব্দ হতেই থাকে। তাই নাকি? হ্যাঁ। তুমি কি রাত দুপুরে সত্যি সত্যি বই পড়বে? পড়বো। তাহলে আমি তোমার পাশে বসে থাকি। আমি একা শুয়ে থাকতে পারবো না। দস্তা শোনো, তোমার একা শুয়ে থাকার অভ্যাস করতে হবে। আমি প্রায়ই ছাদে চলে যাই, ছাদে পাটি পেতে শুয়ে থাকি। কেন? আমার কিছু বিচিত্র অভ্যাস আছে। বিচিত্র অভ্যাসের একটি হলো ছাদে পাটি বিছিয়ে শুয়ে থাকে আকাশের তারা দেখা। তুমি যখন ছাদে যাবে অবশ্যই ঘুম ভাঙিয়ে আমাকেও নিয়ে যাবে। আমিও ছাদে তোমার সঙ্গে শুয়ে থাকবো, তারা দেখব। আমি চুপ করে থাকলাম। দস্তা আগ্রহের সঙ্গে বলল, এখন ছাদে যাবে, চলো যাই। আমি বললাম, এখন যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলে যেতে হবে না, কিন্তু এখন কি তোমার বই পড়তে ইচ্ছে করছে? আমার ঠিক কী ইচ্ছে করছে বুঝতে পারছি না। আমার কী ইচ্ছে করছে বলবো? বলো। আমার ইচ্ছে করছে তোমার সঙ্গে গল্প করতে। তোমার যেমন রাতে ঘুম ভেঙে গেলে একা একা ছাদে চলে যাবার অভ্যাস, আমারও সেরকম রাতে ঘুম ভেঙে গেলে গল্প করার অভ্যাস। কার সঙ্গে গল্প করতে? সাথী আপার সাথে। আমরা 3 বোন বড় একটা খাটে ঘুমাতাম। আমি মেজো বলে আমি মাঝখানে, বাকি দুজন দুপাশে। গরমের সময় চাপাচাপি হয়, এই জন্য পরে ঠিক করা হলো ঘুমোতে যাবার আগে লটারি করা হবে। লটারিতে যার নাম উঠবে সে মাঝখানে শোবে। আমার এমনই কপাল যে লটারিতে সবসময় আমার নামই উঠত। আচ্ছা, আমি যে বক বক করছি তুমি বিরক্ত হচ্ছ না তো? না না, বিরক্ত হয়নি। এখন বিরক্ত না হলেও পরে হবে। আমি যে কী পরিমাণ কথা বলতে পারি তুমি জানো না। কলেজে ফার্স্ট ইয়ারে আমার নাম ছিল কথাসাগর, সেকেন্ড ইয়ারে হয়ে গেল কথা মহাসাগর। আমি তাকিয়ে আছি দস্তাকন্যার দিকে। সে ইজি চেয়ারের পাশে হাঁটু গেড়ে বসেছে, তার হাত ইজি চেয়ারের হাতলে, চোখ বড় বড় করে গল্প করছে। দেখতে ভালো লাগছে। কোন কথা থেকে কোন কথায় চলে এসেছি, আসল কথাটা তো বলা হয়নি। আসল কথা কোনটা? ওই যে তোমার যেমন ঘুম ভাঙলে ছাদে চলে যাওয়ার অভ্যাস, আর আমার হলো ঘুম ভাঙলে গল্প করার অভ্যাস। সাথে আপার সাথে আমি খুব গল্প করতাম। সাথে আপার ঘুম খুব পাতলা তো, আমার ঘুম ভেঙে গেলে
আমি বিছানায় উঠে বসতাম, সঙ্গে সঙ্গে সাথী আপাও উঠে বসতো। তোর কি হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে? আমি বলতাম না। আপা এসে গল্প করি, তখন গল্প শুরু করতাম। একসময় ছোটনকেও ডেকে তুলতাম। ছোটনকে বুঝতে পারছেন তো, আমার ছোট বোন। তখন শুরু হতো 3 জনের ম্যারাথন গল্প। আচ্ছা, তুমি কি সাথী আপার উপর রাগ করে আছো? রাগ করে থাকবো কেন? ওই যে তোমাকে বিয়ে করে সরে গেল। রাগ করিনি। সাথী আপার ধারণা তুমি খুব রাগ করে আছো, এই জন্যই সে এ বাড়িতে আসে না। যেহেতু সে আসে না, ছোট না আসে না, আমাদের 3 বোনের একসঙ্গে হওয়া হয় না। তুমি কি একটা মজার কথা শুনবে? শুনবো। কথাটা তোমাকে বলা ঠিক হবে কি না বুঝতে পারছি না, তুমি অন্য কিছু ভাবতে পারো। আচ্ছা থাক, বলেই ফেলি। আমরা 3 বোন মিলে ঠিক করেছিলাম 3 জন একটা ছেলেকে বিয়ে করব, যাতে আমরা সারা জীবন একসঙ্গে থাকতে পারি। অদ্ভুত ব্যাপার কি দেখেছো? আমার বড় বোনের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তারপর হলো আমার সঙ্গে। একসময় হয়তো দেখা যাবে ছোটনের সঙ্গেও তোমার বিয়ে হয়েছে। তুমি আমার কথা শুনে রাগ করছো না তো? না। সত্যি রাগ করছো না? না। আমার কেন জানি মনে হচ্ছে তুমি রাগ করছো, কারণ তোমার ভ্রু কুঁচকে আছে। আমি রাগ করিনি, বরং খানিকটা মজা পেয়েছি। তাহলে ভুরু কুঁচকে আছো কেন? মজা পেলে কেউ ভুরু কুঁচকে থাকে নাকি? ভুরু কুঁচকে আছি কারণ আমি একটা বইয়ের নাম মনে করার চেষ্টা করছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস। সেখানে 3 বোন একটা ছেলেকে বিয়ে করে। দস্তাকন্যা হাসি মুখে বলল, বইটার নাম ইছামতি। তোমার কি 3 বোনের নাম মনে আছে? ওদের নাম তিলু, বিলু, নীলু। এখন দয়া করে তোমার ভুরু ঠিক করো। ভুরু কুঁচকে আছে এমন মানুষ দেখলে আমার খুব খারাপ লাগে। কারণ কি জানো? কারণ আমার বাবা সারাক্ষণ ভুরু কুঁচকে থাকেন। তাকে দেখে মনে হয় তিনি শুধু যে জগৎ সংসারের উপর বিরক্ত তা না, তিনি পুরো সৌরমণ্ডলের উপর বিরক্ত। এই চা খাবে? না। খাও না একটু চা, আমার চা খেতে ইচ্ছে করছে। আমরা 3 বোন যখন গল্প করে রাত কাটাতাম, তখন ঘন ঘন চা খেতাম। চা বানাবো? বানাও। তুমি আমার সঙ্গে এসো, আমি চা বানাবো, তুমি পাশে দাঁড়িয়ে থাকবে। তুমি বোধহয় জানো না আমার সারাক্ষণ তোমার পাশে থাকতে ইচ্ছে করে। কিছুক্ষণ তোমাকে না দেখলে আমার শ্বাসকষ্ট শুরু হয়। তুমি কি আমার কথা বিশ্বাস করছো? হ্যাঁ। না, তুমি বিশ্বাস করছো না, তুমি অবিশ্বাসী চোখে তাকিয়ে আছো। আমি অবাক হয়ে দেখলাম দস্তাকন্যার চোখ পানিতে ভরে গেছে। শুধু তাই না, ইজি চেয়ারের হাতলে কয়েক ফোঁটা চোখের পানি পড়ল। আমি আবার ভুরু কুঁচকে ফেললাম। চোখের পানি নিয়ে টেনিসনের বিখ্যাত কবিতা আছে, কবিতাটা মনে করার চেষ্টা করছি। Come not when I am dead, to drop thy foolish tears upon my grave. আমার মৃত্যুর পর তুমি এসো না, তোমার নির্বোধ অশ্রু আমার কবরে যেন না পড়ে। বিয়ের পর মেয়েদের ভেতরে স্বামীর সংসার হাতে নেওয়ার প্রবল বাসনা দেখা যায়। মহানন্দে তারা সংসারের দায়িত্ব নিয়ে ছোটাছুটি করতে থাকে। কি বাজার হবে, কি রান্না হবে, তা নিয়ে মহাব্যস্ততা। জানালায় নতুন পর্দা লাগানো, টিভিটা সরিয়ে নতুন জায়গায় রাখা, কাজের লোক দিয়ে বাথরুমের কমোড ঘষাঘষি করানো, সব কিছুতেই উৎসাহ। দস্তাকন্যার ভেতর সেরকম কিছুই দেখা গেল না। সে সারাক্ষণ ঘুরঘুর করছে আমার পেছনে। আমি বারান্দায় গেলে সেও বারান্দায়, আমি ছাদে গেলে সেও ছাদে। আমি বিকেল থেকে আমাদের বাড়ির পিছনে লেবু বাগানে কাজ করছি, সেও মোড়া পেতে আমার পাশে বসে আছে। লেবু বাগানে কাজ করার বিষয়টা আপনাকে বলি। আমি একটা এক্সপেরিমেন্টাল লেবু বাগান করেছি। সেখানে 12টা কাগজে লেবুর গাছ আছে। গাছগুলির 3টা গ্রুপ করেছি, প্রতিটি গ্রুপে 4টা করে গাছ। একটা গ্রুপকে স্বাভাবিকভাবে বড় দেওয়া হচ্ছে, আর একটা গ্রুপে কোনো পাতা গজাতে দেওয়া হচ্ছে না। পাতা হওয়া মাত্র ছিলে ফেরা হচ্ছে। এই গ্রুপের 4টা গাছই পুরোপুরি পত্রশূন্য। আরেকটা গ্রুপে হেয়ার ড্রায়ার দিয়ে গরম বাতাস দেওয়া হচ্ছে। প্রতিদিন বিকেলে এদেরকে 2 ঘন্টা গরম বাতাস খাওয়ানো হয়। 3টা গাছেই ফুল ফুটেছে। আমি দেখতে যাচ্ছে কোন গাছের লেবু কেমন হয়। দস্তাকন্যা খুব আগ্রহ নিয়ে আমার কর্মকাণ্ড দেখছে। একসময় সে বলল, এগুলো কেন করছো? আমি হাই তুলতে তুলতে বললাম, সময় কাটানোর জন্য করছি। তোমার কি সময় কাটে না? কাটে, তবে ভালোভাবে কাটে না। তোমার কি কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করে না? না। আত্মীয় স্বজনের বাসায় যেতে ইচ্ছে করে না? না। তাছাড়া আমার তেমন আত্মীয় স্বজন নেই। আমাদের পরিবারের নিয়ম হচ্ছে এই পরিবারের লোকজন বেশি দিন বাঁচে না। সামান্য অসুখেই এদের খেল খতম হয়ে যায়। সর্দি, জ্বর, ডায়রিয়ার মতো নির্দোষ রোগে আমাদের 2 বোন মারা গেছে। বলো কি?
অসুখ বিসুখে যারা মারা যায় না তারা তাদের নিজেদের ব্যবস্থা নিজেরা করে। তার মানে কেউ ঘুমের ওষুধ খায়, কেউ চলন্ত গাড়ির দরজা খুলে বড় রাস্তায় ঝাঁপ দিয়ে পড়ে। তুমি ঠাট্টা করছো, তুমি অবশ্যই ঠাট্টা করছো। আমি ঠাট্টা করছি এরকম কেন মনে হচ্ছে তোমার? তুমি হাসতে হাসতে কথা বলছো। হাসতে হাসতে কেউ এমন ভয়ঙ্কর কথা বলতে পারে না। শোনো দোস্তা কন্যা, সব মানুষ একরকম না। কাগজে লেবু গাছ সবই একরকম, কিন্তু প্রতিটি মানুষই আলাদা। আমি আলাদা, তুমি আলাদা। হেয়ার ড্রায়ার দিয়ে তুমি গাছে গরম বাতাস দিচ্ছ কেন? প্রতিটি কাগজি লেবুর গাছ একই রকম, তারপরেও এদেরকে মানুষের মতো আলাদা করা যায় কি না সেই পরীক্ষা করছি। এক্সটার্নাল স্টিমুলি দিয়ে পরিবর্তনটা করার চেষ্টা করছি। আমার মাঝে মাঝে মনে হয় তুমি ঠিক সুস্থ না। সুস্থতা ব্যাপারটা পুরোপুরি আপেক্ষিক। অনেকে হয়তো তোমাকে অসুস্থ বলবে। কেন? আমি কি করলাম? এই যে তুমি সব কিছু ফেলে আমার সঙ্গে ট্যাগ হয়ে আছো, এটা অসুস্থতা না? ছায়ার মতো আমার সঙ্গে লেগে আছো। অন্ধকারে ছায়া থাকে না, তুমি অন্ধকারেও আছো। তুমি কি আমার কাছে বিরক্ত হচ্ছ? বিরক্ত হচ্ছি না, আবার প্রতিপ্রেম দেখে আনন্দে গদগদ হচ্ছি না। আমি সমান সমান আছি। সমান সমান আছি মানে? সমান সমান আছি মানে তোমার ছায়া স্বভাব দেখে বিরক্ত হচ্ছি না, আবার খুশিও হচ্ছি না। ফ্রিজের ভেতর কয়েকটা পলিথিনের প্যাকেট দেখলাম। প্যাকেটে কি? প্যাকেটে রক্ত, মানুষের রক্ত, বি পজিটিভ। রক্ত ফ্রিজে রেখেছো কেন? তুমি যা ভাবছো তা না, রক্ত খাবার জন্য রাখিনি। আমি ভ্যাম্পায়ার না, একটা এক্সপেরিমেন্টাল করার জন্য রক্ত এনেছিলাম। গাছের গোড়ায় দেবে? ঠিক ধরেছ, তোমার বুদ্ধি খারাপ না। দস্তা কন্যা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার এক দূরসম্পর্কের ভাই আছে। আমাদের বিয়ের সময় সে থাকতে পারেনি। সৌজন্য সাক্ষাতের জন্য তার বাসায় একবার যাওয়া দরকার। তুমি কি যাবে? আমি দস্তা কন্যার চোখের দিকে তাকালাম। সে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। মনে হয় তার শ্বাসকষ্টেরও শুরু হলো। হালকাভাবে শ্বাস শব্দ শুনছি। আমি সঙ্গে সঙ্গে বুঝলাম দুঃসম্পর্কের ভাইটাই কিছু না। দস্তা কন্যা আমাকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিতে চাচ্ছে। আমি বললাম, কোনো অসুবিধা নেই, তুমি যেদিন বলবে সেদিনই তোমার ভাইয়ের সঙ্গে দেখা করতে আসবো। উনি হয়তো উল্টাপাল্টা কথা জিজ্ঞেস করবেন, তাতে আমি কিছু মনে করব না। সত্যি? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ। তোমার শ্বাসকষ্টটা কি কমেছে? আমার শ্বাসকষ্ট হচ্ছিল, তুমি বুঝলে কি করে? ভাবভঙ্গি দেখে বুঝলাম। তুমি যেমন ভাবভঙ্গিতে বুঝে ফেললে আমাকে তোমার দুঃসম্পর্কের ভাইয়ের বাসায় নেওয়া দরকার, ঠিক সেরকম আর কি। দস্তা কন্যা হকচকিয়ে গেল, তাকিয়ে রইল আমার দিকে। বুঝতে পারছি সে নিজেকে সামলানোর চেষ্টা করছে। সাইকিয়াট্রিস্টের ব্যাপারটা আমি ধরে ফেলবো এটা সে হয়তো ধারণা করেনি। দস্তা কন্যা ক্ষীণ গলায় বলল, চা খাবে? আমি বললাম, হ্যাঁ খাবো। সে প্রায় ছুটে গেল চা আনতে। দস্তা কন্যার দূরসম্পর্কের ভাইয়ের সঙ্গে আমি দেখা করতে গিয়েছি। তার সঙ্গে অনেক কথা হয়েছে। তিনি আমাকে ঘুমের ওষুধপত্রও দিয়েছেন। এই প্রসঙ্গে তো আপনাকে আগেই বলেছি। তার সঙ্গে আমার দ্বিতীয় দফায় আবার দেখা হয় তার গুলশানের চেম্বারে। সেটা আমার জন্য খুবই ইন্টারেস্টিং অভিজ্ঞতা। আপনাকে যথাসময়ে বলবো। গল্পের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করছি, মনে হয় সেরকম পারছি না। আপনি আমার এই অক্ষমতা নিজ গুণে ক্ষমা করবেন। সবচেয়ে ভালো হতো যদি পুরো ব্যাপারটা আমি গুছিয়ে লিখে ফেলতে পারতাম। আমার লেখালেখি আসে না। দস্তাকর্ণের আবার লেখালেখি খুব আসে। তাকে দেখছি প্রতি রাতেই টেবিলে ঝুঁকে পড়ে কী যেন লিখে। এক রাতে এরকম লিখছে। আমি নিঃশব্দে তার পেছনে গিয়ে দাঁড়ালাম। শান্ত গলায় বললাম, কি লিখছ? সে ঝট করে খাতা বন্ধ করে ভীত গলায় বলল, কিছু না। আমি বললাম, কিছু নাটা কি? গল্প উপন্যাস? গল্প উপন্যাসের আরেক নাম কিছু না। দোস্তা জবাব দিল না। তাকে দেখে মনে হচ্ছে সে ভয় পাচ্ছে। আমি বোধহয় তার কাছ থেকে খাতাটা কেড়ে নিয়ে নিব। আমি বললাম, ভয় পাচ্ছ কেন? সে বলল, ভয় পাচ্ছি না তো। আমি বললাম, তোমার যা ইচ্ছে তুমি লিখতে পারো, আমি কখনো সেটা পড়ব না। তুমি বোধহয় জানো না আমি সত্যবাদী। আমি জানি তুমি সত্যবাদী। কিভাবে জানো? মানুষকে দেখে বোঝা যায়। তাহলে খাতাটা বুকের সঙ্গে চেপে ভয়ে কাঁদছো কেন? তোমার যে অবস্থা, কিছুক্ষণের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। সহজ হও তো। দোস্তার সঙ্গে সঙ্গে সহজ হয়ে গেল। হাসলো।
টেবিলের উপর খাতাটা রাখতে রাখতে বলল, তোমার যদি কখনো ইচ্ছে করে খাতায় কী লিখেছি তা পড়বে, তাহলে পড়তে পারো। আচ্ছা ঠিক আছে। খাতায় যা লিখেছি সবই আমার নিজের মতামত, লেখাটাকে গুরুত্বের সঙ্গে নেবে না। আচ্ছা, নেব না। সাথী আপা তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছিল, তুমি কি কথা বলবে? কেন বলবো না? আমি যদি তোমার দূর সম্পর্কের ভাইয়ের সঙ্গে কথা বলতে পারি, তোমার নিজের বোনের সঙ্গে কেন কথা বলবো না? সাথী আবার স্বভাব হচ্ছে সে চট করে রেগে যায়। যদি রেগে যায় তুমি কিছু মনে করো না। উনি রেগে যাবেন সেরকম কিছু কি আমি করেছি? না, করনি। কিন্তু আপার রাগের কোনো ঠিক নেই। উনি যদি রাগারাগি করেনও আমি কিছুই মনে করব না, শান্ত ভঙ্গিতে তার কথা শুনব। উনি উনি করছো কেন? তোমার বড় বোন, আমি উনি উনি করবো না? দস্তাকন্যা ক্ষীণ গলায় বলল, কী আশ্চর্য ঘটনা! তার সঙ্গে বিয়ে হলে সে দস্তাকন্যা শেষ করলো না, মাঝপথে থেমে গেল। আমি বললাম, ওনার সঙ্গে কথা কি টেলিফোনে হবে নাকি তোমাকে তোমাদের বাড়িতে যেতে হবে? দস্তা হড়বড় করে বলল, বাড়িতে যেতে হবে না। তুমি আমাদের বাড়িতে যেতে পছন্দ করো না সেটা আমি জানি, টেলিফোনে কথা বললেই হবে। বেশ, টেলিফোন ধরিয়ে দাও। আমি সুবোধ বালকের মতো কথা বলবো। এখন বলবে? হ্যাঁ। আপা কি হাসপাতালে না বাসায় তা তো জানি না। আচ্ছা দেখি, আপা উল্টাপাল্টা কিছু বললে প্লিজ তুমি কিছু মনে করো না। আপা আমাদের দু বোনের কাছে মায়ের মতো। ছোটনের জন্মের সময় আমার মা মারা যান, তখন আমার নিজের বয়সে 3 বছর, আর আপার বয়স 7 বছর। এই 7 বছরের মেয়েকেই কিন্তু আমাদের দেখাশোনা করতে হয়েছে। আপাকে যে আমরা কী পরিমাণ ভালোবাসি, কী পরিমাণ শ্রদ্ধা করি, সেটা পৃথিবীর কারো পক্ষেই বোঝা সম্ভব না।